প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। উখিয়ায় ক্যাম্পের পথে তারা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ও মতবিনিময়। গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষম অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান। গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি। বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কক্সবাজারে ডক্টর ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি ও জাতিসংঘ মহাসচিব প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এর আগে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উপাদান কেন্দ্র পরিদর্শন করবেন। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সফরের বিস্তারিত জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন, আর কক্সবাজার বিমানবন্দরে আছেন হাসিব বিল্লাহ। তবে শুরুতেই যাব বেলায়েতের কাছে। বেলায়েত, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকেই তো উখিয়ায় রয়েছেন, প্রধান উপদেষ্টারা জাতিসংঘ মহাসচিবকে ঘিরে কি ধরনের প্রস্তুতি আজ নেওয়া হয়েছে, আর দুজনের কর্মসূচির ব্যাপারে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? অনেক আর কিছুক্ষণ বলতে ঘণ্টাখানেকের মধ্যেই জাতিসংঘের মহাসচিব এই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছানোর পরেই শুরুতেই তিনি আমার পেছনে একটি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, এটি পরিদর্শন করবেন। এরপরে তিনি আরও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বলে রাখতে চাই যে জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা দুজনেই ঢাকা থেকে একই বিমানে কক্সবাজার আসবেন। কক্সবাজার আসার পর শহরে থেকে যাবেন প্রধান উপদেষ্টা এবং আলাদা হয়ে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে চলে আসবেন। সেখানে শহরে প্রধান উপদেষ্টার কিছু কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো শেষ করে তিনি এসে মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে এসে যোগ দিবেন এবং এখানে তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে জাতিসংঘের মহাসচিব এখানে যেই কর্মসূচিগুলো বলবেন সেগুলো যদি সংক্ষিপ্তভাবে একটু বলি, যে এখানে আসলে যেই সমস্ত শিশুরা আরও 7-8 বছর আগে 2017 সালে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে এখন তারা কিশোর হয়ে উঠেছেন, যারা কিশোর অবস্থায় এসে তারা এখন তরুণ হয়ে উঠেছেন, যারা তরুণ অবস্থায় এসে এখানে যুবক হয়ে উঠেছেন, এই সমস্ত তরুণ যুবকদের সঙ্গে জাতিসংঘের মহাসচিব কথা বলবেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবেন, তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এর পাশাপাশি এখানে তিনি পাটজাত উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের যে জীবনযাত্রা, জীবন মান, ক্যাম্পগুলোতে ঘুরে ঘুরে তারা যে ঘরগুলোতে থাকে সেই ঘরগুলো তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে তাদের বক্তব্য শুনবেন, যে তারা আসলে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে তাদের মতামত কি, তাদের বক্তব্য কি, এই জিনিসগুলো তিনি শুনবেন। প্রধান উপদেষ্টাও কিন্তু তার সঙ্গে থাকবেন সন্ধ্যার পর থেকে, এবং সন্ধ্যার পরে ইফতার কার্যক্রম শেষ করেই তারা এখান থেকে আবার কক্সবাজার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। একটু বলে রাখতে চাই যে আমি যেটি সকাল থেকে বলে আসছিলাম যে এই সফরকে কেন্দ্র করে মোটা দাগে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কত তাড়াতাড়ি
তাড়াতাড়ি করা যায় এবং সেটি মর্যাদার সঙ্গে করা যায়। আমি অনেক রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন তাদের জাতীয় পরিচয়পত্র, সেখানকার বসত বাড়ি, তাদের বসত ভিটা বুঝিয়ে দিলে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে যদি সম্মানজনকভাবে তাদের দেশে ফিরে নেওয়া হয় তাহলে তারা যেতে রাজি আছে। তারা এইভাবে ভিন দেশে একটি ক্যাম্পের মধ্যে তারা থেকে তারা বলছেন এটি তাদের জন্য অস্বস্তিকর, তারা একটি নির্দিষ্ট এলাকার বাইরে তারা যেতে পারছেন না, তারা এই ধরনের শরণার্থী ক্যাম্পে তারা থাকতে চান না, তাদের নিজের মাতৃভূমিতে ফেরত যেতে চান। কিন্তু তারা যতদিন পর্যন্ত এই ক্যাম্পে তাদেরকে থাকতে হবে বাস্তবতা মেনে, সেখানে যাতে তাদের যেই এই খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তাদের যেই নিউট্রিশন সহ পানি ব্যবস্থা সহ নানা যে বিষয়গুলো রয়েছে যেগুলো মোটা দাগে জাতিসংঘের তদারকিত হয়ে থাকে সেগুলোতে যেন ভালোভাবেই নজর দেয় জাতিসংঘ। এবং জাতিসংঘ এখন পর্যন্ত যে সহায়তা দিয়ে আসছিল সে সহায়তার প্রতিও তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, তবে তারা বলছেন এই সহায়তাটি যেন অব্যাহত থাকে, কোনোভাবে যাতে তাদের সহায়তায় কোনো ধরনের কাটছাট করা না হয়। যে কথাটি এসেছে যে আগামী 1 এপ্রিল থেকে জাতিসংঘ যে প্রত্যেক রোহিঙ্গার মাথাপিছু $12.5 করে খাদ্য শুধু বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় তাদের প্রত্যেকের মাথাপিছু এখানে প্রদান করে থাকে, সেখানে সেটা অর্ধেকেরও বেশি কমে গিয়ে $6 নেমে আসার যে প্রাথমিক পরিকল্পনা রয়েছে, প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে, এইটিতে তারা আশঙ্কা করছে যে তাদের যে মৌলিক চাহিদা সেটি পূরণ হবে না। তারা এটি তাদের জন্য অনেকটা দুঃখজনক ঘটনা। তারা বলছেন যে এই জায়গাটিতে যেন জাতিসংঘ অতিক্রম করে। এর আগেও একবার জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল খাদ্য কর্মসূচির অর্থ বাজেটে কাটছাট করা, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি দেখে তারা সেটি আর করেনি। এবারও আশা করা যাচ্ছে তারা ওই খাদ্য কর্মসূচিতে তারা কোনো ধরনের বরাদ্দ কমিয়ে দেবেন না, এই প্রত্যাশাই তারা রাখছেন। তো এই ছিল এখনকার মতো। আমরা সবাই অপেক্ষা করছি জাতিসংঘের মহাসচিব এখানে আসবেন। 7 বছর পর তিনি বাংলাদেশে আসছেন, সরাসরি নিজে রোহিঙ্গা ক্যাম্পগুলো দেখবেন, এখানকার পরিস্থিতি দেখে জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে বাংলাদেশকে রোহিঙ্গা সংকট থেকে মুক্ত করার জন্য নিশ্চয়ই তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলেই বাংলাদেশের সবাই প্রত্যাশা করে। এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা সফরের সবশেষ খবর। এবার চলে যেতে চাই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী হাসিবুল্লাহ। হাসিব, আপনার কাছে জানতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই তো এয়ারপোর্টে আসবেন উপদেষ্টা এবং পাশাপাশি হচ্ছে জাতিসংঘের মহাসচিব, তো জানাবেন এই যে তাদের আশা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হয়েছে এবং পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা সেখানে আপনি কেমন দেখতে পাচ্ছেন? অনেক জাতিসংঘের মহাসচিব যেমন আসছেন, তোমার সাথে প্রধান উপদেষ্টা একই বিমানে করে আসছেন, তারা রওনা হয়েছেন, কাছে আছেন এবং কিছুক্ষণ পর বলতে প্রায় আধা ঘন্টা পর তারা এই যে কক্সবাজার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে এখন সেনাবাহিনী সদস্যরা, সেনাবাহিনী বিমান বাহিনী সদস্যরা এখানে উপস্থিত আছেন। এছাড়া আরো আইন শৃঙ্খলা কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কক্সবাজার এলাকায়। আমি জানিয়ে রাখি এখানে যে প্রধান উপদেষ্টা আসার পরে আন্তর্জাতিক বিজয় দিবেন, তিনি জাতিসংঘ মহাসচিব চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু প্রধান উপদেষ্টা এই কক্সবাজার বিমানবন্দরটি পরিদর্শন করবেন। আপনাকে জানিয়ে রাখি কক্সবাজার বিমানবন্দরটি দেশের সবচেয়ে দীর্ঘতম রানওয়ে বিমানবন্দর কার্যক্রম চলছে, হয়তো 8-9 মাসের মধ্যে উদ্বোধন হয়ে যেতে পারে এবং প্রায় সকল কাজ প্রায় সম্পন্ন। এখানে বলা কাজ প্রায় শেষ হয়েছে। এই রানওয়েটি 10,700 ফুট দীর্ঘ রানওয়ে। এটি শাহজালাল বিমানবন্দর কিন্তু 10,500 ফুট দীর্ঘ রানওয়ে, তার থেকে সুতরাং শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু এই রানওয়ে কিন্তু আরো বেশি। এবং এই রানওয়ে কিন্তু বলা হচ্ছে যে সমুদ্র ছুঁয়ে যাবে, প্রায় 3,000 ফুট সমুদ্রের রানওয়ে রয়েছে, অর্থাৎ যাত্রী উঠা বা নামা করতে গেলে, নামতে গেলে সমুদ্র কোল ঘেঁষে সমুদ্রের ওপর দিয়ে যে রানওয়ে, সেখান দিয়ে তারা এই বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এবং বলা হচ্ছে যে এই বিমানবন্দরটি যদি তৈরি হয়ে যায় তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্যে যে বিমানগুলো চলাচল করে বঙ্গোপসাগরের ওপর দিয়ে, সেই বিমানগুলো এইখানে জরুরি অবতরণ করতে পারবে, প্রয়োজনে জ্বালানি ফুয়েল নিতে পারবে এবং তারা এবং সেখানে কিন্তু বাংলাদেশ অনেক রাজস্ব আয় করতে পারবে এবং এর সঙ্গে একটি আঞ্চলিক দক্ষিণ এশিয়ার ভাব হয়ে যেতে পারে। এবং বলা হচ্ছে যে আকর্ষণীয় নান্দনিক যেসব বিমানবন্দর রয়েছে তারা পৃথিবীতে সেসব বিমানবন্দরের মতো করে তোলা হচ্ছে। এগুলো পরিদর্শন করবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই বিমানবন্দর ঝড় বাদল জলোচ্ছ্বাস শাহজালাল বিমানবন্দরের যদি অবতরণ করতে না পারে তখন কিন্তু কলকাতায় চলে যায়, তখন কিন্তু সেখানেও অর্থ খরচ করতে হয় বাংলাদেশকে, কিন্তু সেটা যদি কক্সবাজার হয়ে যায় তাহলে আর কিছু দিতে হবে না। এই যে এবং এই যে কার্যক্রমগুলো প্রধান উপদেষ্টা এসে পরিদর্শন করবেন এবং তারপরে প্রধান উপদেষ্টা এখান থেকে কুরুস্কুল উপকূলে যাবেন,
সেখানে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তারপরে সন্ধ্যায় আবার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে লক্ষাধিক রোহিঙ্গা সদস্যদের সাথে নিয়ে ইফতারে অংশ নেবেন। এই ছিল এই কক্সবাজার বিমানবন্দর থেকে সবচেয়ে খবর। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ। যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ার কারণে আহতরা মানসিক রোগে ভুগছেন। তারা বলছেন সমাজের বোঝা হয়ে নয়, যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মারিয়া জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে বুক দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এই ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। জানালেন সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যাদের আপনি হাত পা চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং অনুযায়ী তার সেই কাজে যদি তাকে চাকরি দেওয়া হয় বা একটা সুযোগ দেওয়া হয় বা সেই কাজে স্থানান্তর করা হয়, তাহলে তার পুনর্বাসনটাও যথাযথভাবে হয়ে গেল। সে নিজেকেও পরিবারের বোঝা না হয়ে নিজেকে স্বনির্ভর করে নিল। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনাদের চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনা ছিঁড়ে গেছে, ওনাদের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন লেন্সও ক্ষতিগ্রস্ত হয়ে ট্রমাটিক ক্যাটারেক্ট ডেভেলপ করেছে। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্যের টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের। আমাদের কাছে যারা আসতেছে আমরা তাদেরকে সাহায্য করতেছি। প্রায় 5,000-এর উপরে যাদের যেসব ফ্যামিলির কাছে পৌঁছে গেছি তারা কিন্তু কোনো অভিযোগ করে নাই। হয়তো সংখ্যা নগণ্য, এটা হতেই পারে। এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে। তবে বলবো হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার। তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। সার্ভাইভ করতে পারবে না, তাদের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে প্রশিক্ষণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা। আমাদের 3টা কার্যক্রমই একই সাথে চলমান। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নারায়ণগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়েছে। স্থানীয়রা জানায় চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিম দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে আমরা উদ্ধার করেছি, উদ্ধার করে আমরা রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে অ্যাডমিট করেছি। এখন টেস্ট চলছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে।
বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গত 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়ে গেলে মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আজ বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.শ. আরিফিন সিদ্দিকের মরদেহ। এর আগে বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.শ. আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন, শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য। পথিতযশা অনেক সাংবাদিকেরই হাতে খড়ি হয়েছে তার কাছে। ওনার শিক্ষকতা জীবন এবং ওনার প্রশাসক জীবন সব মিলিয়েই উনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি। তিনি ছিলেন অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সেই সঙ্গে তিনি অনেক শিক্ষার বিস্তারে অনেকগুলো বিভাগ তৈরি করেছেন, ইনস্টিটিউট তৈরি করেছেন, রিসার্চ সেন্টার তৈরি করেছেন। তার উদ্ভাবনী শক্তি ছিল অসাধারণ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল 6 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। উনি অ্যাকচুয়ালি তো কোনো সমস্যা ওরকম ছিল না। উনি ওই যে ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন। তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে আ.আ.ম.শ. আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা। এরপর বাদ-জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। রমজানে পণ্যের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে পণ্যের দাম, তবে এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। একই সাথে এখনও নাগালের বাইরে লেবুর দামটাও। নিত্যপণ্যের বাজার দর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, আপনার কাছে জানতে চাই যে রমজানের নিত্যপণ্যের দরদাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে, সেটা জানাবেন। পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ কি ঠিকঠাক আছে কিনা, ব্যবসায়ীরা কি বলছেন? অনেক আপনাকে যেমনটা বলছিলাম যে আসলে ধীরে ধীরে কিন্তু বোতলজাত সয়াবিন তেলের যে সরবরাহ এটা কিন্তু স্বাভাবিক হচ্ছে। আমরা এখানে যারা খুচরা বা পাইকারি বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে শুরুর দিকে যে সংকটটা ছিল, অর্থাৎ পবিত্র মাহে রমজানের আগে যে সংকটটা ছিল সেই সংকটটা কিন্তু এখন সেইভাবে নেই, অর্থাৎ পুরোপুরি না কেটলেও প্রায় অনেকটাই কেটে গেছে। এবং সেই সাথে সয়াবিন তেলের যে সরবরাহ বৃদ্ধি পাওয়া এবং স্বাভাবিকভাবেই সব জায়গায় পাওয়ায় কিন্তু ক্রেতা বিক্রেতারা
দুপক্ষই আসলে খুশি। একই সাথে পবিত্র রমজানের আগে যেসব পণ্যের দাম একটু বেশি ছিল সেই পণ্যের দামগুলো কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে পবিত্র রমজানের আগে যে বেগুনের দাম ছিল 100 টাকা 120 টাকা, সেই বেগুনের দাম কিন্তু এখন কমে হয়েছে 80 টাকা বা 90 টাকা করে বিক্রি করছে। যদিও আমি লেবুর দামটা নিয়ে এখনও ঠিকভাবে সন্তুষ্ট না ক্রেতারা, তারা বলছেন যে লেবুর দামটা আরও কমানো উচিত। যদিও এই লেবুর দাম রমজানের শুরুর দিকে ছিল 100 টাকা 120 টাকা বা 150 টাকা পর্যন্ত চলে গিয়েছিল, সেই লেবুর দাম কিন্তু এখন 70 থেকে 80 টাকা বা মান ভেদে 40 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমরা বলি যে ফুলকপি পাতাকপি, যেহেতু শীত মৌসুম শেষের দিকে এইসব শীতকালীন পণ্যগুলো কিন্তু শেষের পথে, সেই তুলনায় কিছুটা 5 টাকা করে বেড়েছে। অর্থাৎ যে ফুলকপি বা পাতাকপি যেগুলো বাঁধাকপি যেগুলো বিক্রি হতো, সেই বাঁধাকপির দাম কিন্তু এখন 40 টাকা করে বা 30 টাকা করে বিক্রি হচ্ছে। যদিও বাজারের মানভেদেও কিন্তু পণ্যের দামটাও কিছুটা ওঠা নামা করছে। একই সাথে আমরা দেখেছি যেন বাজারের এই যে নিয়ন্ত্রণটা যেন বজায় থাকে, অব্যাহত থাকে। এক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে কিন্তু অভিযান পরিচালনা করেছে আজকে, অর্থাৎ রমজানের শুরু থেকেই তারা বিভিন্ন বাজারে তারা অভিযান পরিচালনা করেছিল, সেই ধারাবাহিকতায় আজকেও সেই অভিযান পরিচালনা করতে দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে কিছু অনিয়মের কারণে বেশ কিছু দোকানদারকে তারা জরিমানাও করেছে। একই সাথে ঈদকে সামনে রেখে কোনো ধরনের যেন সিন্ডিকেট তৈরি না হয় সে বিষয়ে কিন্তু তারা বিশেষ নজরদারি রাখছেন বলেও ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। যদিও আজকে সরকারি ছুটির দিন, শুক্রবার, মানুষজন বাজারে যেভাবে ভিড় করার কথা বা স্বাভাবিক দিনগুলোতে যেভাবে ভিড় হয় সে পরিমাণে কিন্তু ভিড় আসলে আজকে দেখা যায় না। অর্থাৎ রোজার শুরুর দিকে যে পরিমাণে ভিড় ছিল, মানুষের আগ্রহ ছিল বাজারকে ঘিরে, সেই পরিমাণে অর্থাৎ ভিড় নেই। তবে সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, অনেক পণ্যের দাম কমেছে, আবার অনেক বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা ক্রেতারা আমাদেরকে বলেছেন বিগত রমজানের সময় যেসব পণ্যের দামগুলো হুটহাট বেড়ে যেত বা অনেক বেড়ে যেত, এবার সেই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন তারা হয়নি, এই কারণে তারা অনেকটাই সন্তুষ্ট। তো অনেক আমার কাছে মোহাম্মদপুর টাউন হল থেকে বাজার দর নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। সপ্তাহের ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমে উঠেছে নগরীর শপিং মলগুলো। পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতানে ঘুরছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার খবর জানাতে মিরপুর 1 নম্বরের কান্ট্রি বয়ের শোরুমে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাবেদ, আপনার থেকে জানতে চাই এবার ঈদ বাজারে কোন ধরনের পোশাক বিক্রি হচ্ছে বেশি, কি দেখছেন ক্রেতাদের চাহিদাটি এবার কোনটাতে বেশি দেখতে পাচ্ছেন? অনেক ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মূলত পবিত্র যে রমজান, যে সিয়াম সাধনার যে 30 দিন, সেই 30 দিন সিয়াম সাধনার পর কিন্তু যে মুসলিম যে উম্মাহ তারা কিন্তু মিষ্টি মুখ করে নতুন পোশাক পরিধান করে থাকেন। এটি একটি ধর্মীয় পুরনো রীতি বলা যায়। যেহেতু আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, এই ছুটির দিনে বিপণী বিতান এবং শপিং মলগুলোতে উপচে পড়া ক্রেতার ভিড়, সেটি আমরা সকাল থেকে এসে লক্ষ্য করতে পারছি। আমরা সেই বিষয়টিও দেখেছি। মূলত এই ঈদকে ঘিরে একটি ধর্মীয় অনুশাসন, এর পাশাপাশি একটি অর্থনৈতিক দিক, একটি ধর্মীয় দিকও রয়েছে। অর্থনৈতিক দিক যদি বলতে চাই, সেটা যে সারা মাস থেকে এই মাসে একটি বাড়তি অর্থ বরাদ্দ থাকে পরিবার, স্বজন, আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের জন্য নতুন পোশাক ক্রয় করার জন্য। সেই যে বাড়তি অর্থ বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকেই মূলত এই মাসে ঈদ উদযাপন করার জন্য পরিবারের জন্য মানুষ নতুন পোশাক ক্রয় করে থাকেন। ঈদকে আরো বর্ণিল, আরো রঙিন করার জন্য, নিজেকে সাজিয়ে তোলার জন্য এবং আরো আনন্দঘন করে তোলার জন্য মূলত নতুন পোশাক কিন্তু সাধারণ মানুষ ক্রয় করে থাকেন। তো সেই দিকে থেকে আমরা দেখেছি যে সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটির দিন আজ ক্রেতার সমাগম বেশ বেশি। বিক্রেতাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। বিক্রেতারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এই সামনের 15 দিনে তাদের বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হতে পারে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো যে কি ধরনের পোশাক মানুষ পছন্দ করছে। সুতি এবং হালকা কটনের মধ্যে যে পোশাকগুলো, সেগুলো ক্রেতার পছন্দের শীর্ষে রয়েছে। এছাড়া যদি একটু বলতে হয়, সেটা হলো যে পুরুষের তুলনায় অনেক মেয়েদের পোশাকে বৈচিত্র্য, ডিজাইন, কারুকাজ, ভিন্নতা যাই বলেন, সেগুলো কিন্তু এবার বেশি এবং বরাবরের মতো এবারও পুরুষের থেকে নারীর পোশাকে বেশি বিক্রয় হচ্ছে এবং সেই চাহিদাও কিন্তু অনেকটা আমরা যে শপিং মল কেন্দ্রিক সেটি আমরা দেখতে পেয়েছি। নারীদের পোশাকের এবারের ভিন্নতার মধ্যে
বলা যায় ভারত, আফগানিস্তান, পাকিস্তানের যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলোর প্রতি কিন্তু মূলত ক্রেতার চাহিদা বেশি রয়েছে। বিক্রেতার সঙ্গে কথা হয়েছিল, বিক্রেতারা তো মিশ্র প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলছেন যে এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে কক্ষ, এই কক্ষগুলোতে এক ছাদের নিচে সব জিনিস পাওয়া যায়, এক ছাদের নিচে সব ধরনের প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলো পাওয়া যায়, কিন্তু দাম নিয়ে তো একটু মিশ্র প্রতিক্রিয়া থাকে। যেহেতু ঈদ, এই ঈদে পরিবার থেকেও বাড়তি অর্থ বাজেট থাকে, সেই দিক থেকে কিন্তু ক্রেতারা যে বিষয়টি বলছে যে কিছু কিছু পণ্য পছন্দ হলেও সেগুলোর দাম তুলনামূলক কিছুটা আকাশ ছোঁয়া, কিছুটা বেশি। তো আমরা এখন যে শপিং মলটি রয়েছে এটি কান্ট্রি বয়ের একটি আউটলেট। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ক্রেতার উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভিড় সেটি আরও বাড়বে, সেই সঙ্গে বিক্রিও বাড়বে বলে আশা করছেন যে ক্রেতারা। তো অনেকেই ছিল আমার কাছে কান্ট্রি বয় শোরুম থেকে সবশেষ। নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একই সাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত শুধু সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের সমাধান হতে পারে গণভোটের মাধ্যমে। সিফাত শারিয়া জানাবেন বাকিটা। গণপরিষদ চাওয়ার যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, ব্যাপারটা কি এরকম না। প্রয়োজনীয়তা নিয়ে এখানে তর্ক করার কোনো সুযোগ নেই। এই বিতর্কের সমাধান কি? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে গণপরিষদ নির্বাচন, যেটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই দুই মেরুতে অবস্থান বিএনপি ও এনসিপির। এমন বিতর্কের স্থায়ী সমাধানে ইতোমধ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সব সুপারিশ ছক আকারে দেওয়া হয়েছে 34টি রাজনৈতিক দলকে। তবে যেহেতু সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে দ্বিমত বেশি, সেহেতু দেখা যাক সংবিধান সংস্কারে কি প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিশ্লেষণ করলে দেখা যায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির সংযোজন বিয়োজন, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ কিছু অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব আসে, যেখানে রয়েছে 7-এর ক ও খ, 141-এর খ, ঘ ও 150-এর 2 অনুচ্ছেদ। এছাড়া আংশিক পরিবর্তন হবে আরও কিছু অনুচ্ছেদ। যদিও এসব সংস্কারের বেশিরভাগ বিষয়েই একমত দলগুলো, মূল অনৈক্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে। জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব, তাতেই কেবল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হবে। যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে, সেভাবেই গণপরিষদ নির্বাচনেও সকল দল একইভাবে অংশগ্রহণ করবেন। গণপরিষদে যারা ইলেক্টেড হয়ে আসবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যাবেন। তাতে করে আমি স্টেটমেন্ট পাচ্ছি এবং সেই সাথে আমার সংবিধান প্রণয়নের কমিটিও পাচ্ছি। তবে বিএনপি বলছে গণপরিষদ চাওয়ার কোনো ভিত্তি নেই, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজন নেই। দ্বিতীয় স্বাধীনতার বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, মানে বিদ্যমান সংবিধান সমস্ত জলাঞ্জলি দিয়ে এবং নতুন করে ফ্রেশ করে সবকিছু লিখতে হবে, বলতে হবে, এইটার মনে হয় কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন নেই। গণপরিষদ গঠন করার কোনো মৌল ভিত্তি নেই এবং এটার কোনো রাজনৈতিক কারণ নেই। বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে জামাত বলছে অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংস্কার করতে পারবে, তার জন্য দরকার নেই গণপরিষদের। 5ই আগস্টেই অলরেডি মানে গণরায় হয়ে গেছে যে 72-এর সংবিধান কার্যকর নেই, সেজন্য গণপরিষদ ইলেকশনের দরকার নেই। এখন জনগণ রায় দিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করতে পারে। যে আমাদের দল চাচ্ছে যে জাতীয় সংসদের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে জাতির জন্য বেশি উপকার হবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর এসব মতকে রাজনৈতিক অজ্ঞতা হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। যারা বলছেন যে এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র, তারা আরেকটু জেনে শুনে কথা বললে ভালো হয়, কারণ এটা নিজেই একটা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন 2 ধরনের হয়, একটা হলো এই গণপরিষদ নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা এক ধরনের দাম্ভিক অজ্ঞতা মনে হয়েছে আমার কাছে। একটা জিনিস আপনি না জানতে পারেন, প্রথমত আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি এই অজ্ঞতাটা প্রদর্শন না করলেই ভালো হতো তাদের জায়গা থেকে। গণপরিষদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ, বলছেন গণভোটের মাধ্যমে এই বিতর্কের সমাধান সম্ভব। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে, কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে, সেই দলটি তার নিজের স্বার্থের জন্যে তার কর্মকর্তারা সেই সংস্কারগুলি ঠিক বাস্তবায়িত করবেন কিনা এর একটা বিরাট ঝুঁকি থাকছে। মৌলিক
জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। বিতর্ক চলমান থাকলেও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত এখনো দিতে পারেনি প্রধান দলগুলোর কেউই। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রী ভোগান্তি কমানোর জন্যই এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করতে চাচ্ছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, যেমনটা আমরা জেনেছি যে আসলে এবার শতভাগ যেই সমস্ত টিকিটগুলো সেগুলো রেল কর্তৃপক্ষ বিক্রি করছেন অনলাইনে। তো এবারের ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে এই উদ্যোগটা কতটা সার্থক হচ্ছে, কেমন দেখতে পাচ্ছেন সেখানে সরজমিনে? রেলওয়ের এই যে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম, এতে কিন্তু যাত্রীরা পুরোটাই, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটা সন্তুষ্টির বিষয়। একই সাথে আরও একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, কিন্তু এবার রেলের টিকিট কাটার ক্ষেত্রে অনলাইনে যিনি যাত্রী হয়ে টিকিট কাটবেন তাকে একটি তার মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া হচ্ছে। সেই ওটিপিটা নিশ্চিত করা হলে পরেই তার টিকিটটি নিশ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে আসলে কালোবাজারি রোধ হবে এমনটি বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি যারা এখানে যাত্রী হয়ে এসেছেন তারাও বলছেন এটি টিকিট কাটার ক্ষেত্রে আরও বেশি সহজ হবে এবং কালোবাজারি রোধে এটি কার্যকরী ভূমিকা পালন করবে। বলে রাখি যে আজকে কিন্তু আগামী 24 তারিখের টিকিট দেওয়া হচ্ছে। এবার রেলের টিকিট দেওয়ার ক্ষেত্রে টিকিট প্রদান কার্যক্রমকে নির্বিঘ্ন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে সময়টা আলাদা করে দিয়েছে। অর্থাৎ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো দেওয়া হচ্ছে আর দুপুর 2টা থেকে দেওয়া হবে পূর্বাঞ্চলের টিকিট। এতে রেলের যে টিকিট বিক্রি কার্যক্রম সেটি নির্বিঘ্ন হবে বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আপনার মাধ্যমে বলে রাখি যে এবার ঈদের যে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু ঈদ উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চল 2 জোড়া স্পেশাল ট্রেন চালু করবে, যার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে 17 মার্চ থেকে। যে 2 জোড়া ট্রেন চালু হচ্ছে স্পেশাল ট্রেন, সেগুলো মূলত চট্টগ্রাম, চাঁদপুর, চট্টগ্রাম এবং আরেকটি হচ্ছে ঢাকা, দেওয়ানগঞ্জ, ঢাকা। এতে করে যারা রেল কর্তৃপক্ষ কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন রেলে যে টিকিটের যে একটা চাহিদা থাকে সেটি অনেকটা লাঘব হবে, অর্থাৎ টিকিটের চাহিদা যেটি আছে সেটি পূরণ হবে এমনটি বলছেন তারা। সব কিছু মিলিয়ে আমার কাছে এ ছিল চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমের সবশেষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। কয়েকদিনে ডাকাতির ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে যাত্রী আর চালকদের মাঝখানে। দুর্বৃত্তদের টার্গেট থাকে পণ্যবাহী পরিবহন, মোটরসাইকেল কিংবা দূরপাল্লার গাড়ি থেকে নামা যে সমস্ত যাত্রী তারা। হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অপরাধীদের ধরতে কাজ করছে থানা পুলিশও। খালেদ সাইফুল্লাহ জানাবেন বাকিটা। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনের বেলায় লোকালয়ে ব্যস্ত এই মহাসড়ক ভয়াবহ হয়ে ওঠে রাতে। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ অংশে ঘটে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। গেল 6 মাসে অন্তত অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে এই মহাসড়কে। দুর্বৃত্তদের টার্গেটে প্রবাসীদের গাড়ি, বাদ যায় না পণ্যবাহী পরিবহনও। হাতিয়ে নেওয়া হয় মূল্যবান জিনিসপত্র। বাসা থেকে বের হওয়ার পরে আবার নিরাপদে বাসায় ফিরতে চাই। ভাঙ্গাচুরা গাড়ি থাকলে ওই গাড়ি দিয়ে আমার গাড়ির লগে লাগাই দেয়, ইচ্ছা করে লাগাই দেয় ওই গাড়ির লগে লাগাইছে, গাড়ি চাপায় 2-3 জন উঠে গাড়ির মধ্যে পিস্তল ঠেকাইয়া গাড়ি লইয়া যায় না, লই মাল সাবানা লইয়া যায়, আমাকে টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব লইয়া যায়। দূরের থেকে ফলো করে রড মারে অথবা চাক্কা ফলো করে, চাক্কাত মারে, হয়তো চাক্কাত মারলে বডিত পরে, চাক্কাত যদি পরে তাইলে গাড়ি সাথে সাথে ব্রেক করতে হয়, কারণ নাইলে উল্টে যাবো গাড়ি। আর যদি বডিত পরে অনেকে চলে যাইতে পারে আর কি, বাচ্চা যাইতে পারে। সবাইকে বলে যে দিনের বেলা আসার জন্য, দিনের বেলা টিকিট কেটে আসার জন্য, রাত্রে যাতে কেউই যাতে না আসে আর কি। মাসের শুরুতে 14 গ্রাম ও সদর দক্ষিণ অংশে পরপর 3 দিনে 3টি ডাকাতির ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো প্রবাসী অধ্যুষিত হিসেবে বেশি পরিচিত। এই মহাসড়কে ডাকাতদের প্রধান টার্গেট থাকে বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়ি। ডাকাত এবং ছিনতাইকারীদের কবলে পড়া মানুষগুলোর অভিযোগ, সময়মতো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না এই মহাসড়কে।
ইউটার্ন ঝোপঝাড়ে অবস্থান নেওয়া ডাকাতরা লোহা বা ইট ছোড়ে যানবাহনে, পরে ধারালো অস্ত্র দেখিয়ে চলে ডাকাতি। বাধা দিলে পরিণতিও হয় ভয়াবহ। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সড়কে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান চালক মালিকরা। প্রশাসন যদি থানার দিকে যদি অ্যান্টি ক্রাইম মিটিং করে যদি তাদেরকে চিহ্নিত করতে পারে, হ্যাঁ, তবে সেটাই হবে সবথেকে মূল কাজ। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই প্রতিকার আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি, ভবিষ্যতে যাতে আমাদের এই ডাকাতের সম্মুখীন হতে না হয়। 6টা গ্লাস ভাঙছে, 6টা মোবাইল নিছে, 12,000 টাকা নিছে। হাইওয়ে পুলিশ বলছে ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। আমরা এই ব্যাপারে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে এই ছিনতাই, ডাকাতি, চুরি যে ঘটনাই বলি না কেন কোনোটাই আমাদের পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আমরা এগুলো আমরা কাজ করছি এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা অব্যাহতভাবে এই কাজগুলো করে যাব। চলতি রমজানে রাতের নীরবতায় থেমে নেই ডাকাতি। উদ্বেগ কাটাতে ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও চালকদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। আমদানি করা বিদেশি প্রসাধনীর নকল হচ্ছে বেশি। এইসব প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও রয়েছে। বিক্রেতারা বলছেন কপি পণ্যের চাইতে দেশি কোম্পানির প্রসাধনীর গুণগত মান নাকি ভালো, ফলে চাহিদা বেড়েই চলছে দেশি পণ্যের। ফেনীর ঈদ বাজারে ঘুরে জানিয়েছেন বাকিটা সহকর্মী সুলেমান ডালিম। ঈদের কেনাকাটা চলছে গ্রাম থেকে শহরের বিপণী বিতানগুলোতে। নতুন পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন প্রসাধনীও। দেশীয় মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। তো বাংলাদেশি পণ্যগুলো কপি হওয়ার সুযোগ থাকে না, তার জন্য বাংলাদেশি পণ্যগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকে। ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আসতেছে না, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপাতত বন্ধ, তো এখন আমাদের দেশীয় প্রোডাক্টগুলো কাস্টমার সাজিয়েছে। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদবাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্য নয়, দেশীয় ব্র্যান্ডের প্রসাধনী দিয়েই গ্রাহকের আস্থা ধরে রাখতে চান বিক্রেতারা। বাংলাদেশি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস দিচ্ছি, কারণ বাংলাদেশের মানুষ জানুক বাংলাদেশি পণ্যের ভিতরে পিওর একটা উপাদান আছে। ব্যবসায়ী নেতারা বলছেন শুল্ক ফাঁকি দিয়ে প্রসাধনী ঢুকছে দেশের বাজারে, যা প্রতিরোধ করা গেলে দেশীয় প্রসাধনীর বাজার প্রসার বাড়বে। দেশীয় পণ্যের কসমেটিক্সের প্রতি মানুষ মোটামুটি ঝুঁকতেছে। আর এর পাশাপাশি ইন্ডিয়াতে বন্ধ হয়েছে, যে এটা কি পুরাটা বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিছু কিছু চোরাপথে কিছু কিন্তু মাল আসতেছে। ফেনীতে প্রতি বছরই ঈদ বাজারে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়ে থাকে। সুলাইমান ডালিম, এখন ফেনী। গাজীপুরের ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। মারাত্মক আহত হয়েও ছাড়েননি তিনি ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে, ভর্তি করা হয় সেখানে। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। সেখানে ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের ওপরে হামলা চালায় তারা। এলোপাথারি ছুরিকাঘাত করা হয় কনস্টেবল মোস্তাককে। পরে মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যান। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। এই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনজন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। সে তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। উখিয়ায় ক্যাম্পের পথে তারা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ও মতবিনিময়। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত 30 জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষম অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান।
গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি, বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।